আদিয়ান মেঘের হাত ধরে তার পাশের সোফায় বসে থাকে। মেঘ ঘুমিয়ে পড়েছে অনেক আগে। আদিয়ান মেঘের ঘুমন্ত মুখের দিকে তাকায়। কি মায়াবতী চোখ, মুগ্ধ করার মতো রূপ। আদিয়ান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে। তার চোখ যেন মেঘের উপর আটকে গেছে। রিসোর্টে আসার পর কয়েকবার তার আর মেঘের দেখা হয়েছে, কিন্তু আদিয়ান কখন মেঘকে মনোযোগ সহকারে দেখে নাই। কিন্তু আজ দেখছে, আর যত দেখছে তত মেঘের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আদিয়ান আজ মেঘের প্রতি যা অনুভব করছে, বা তা যে আসক্তি কাজ করছে, অন্য নারীর প্রতি এই আকর্ষণ কখনো আসেনি তার। না, তাদের এত আগ্রহ তার মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে। মেঘ যখন প্রথমবার আদিয়ানকে জড়িয়ে ধরেছে, তখন আদিয়ানের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তার সারা শরীর আসর হয়ে যায়। তার হাত মেঘকে ছুঁয়ে দেখার আগ্রহ দেখায়। মেঘের প্রতি নিবদ্ধ আকর্ষণ অনুভব করে আদিয়ান, যে অনুভূতি তার আর কখনো অনুভব হয়নি। হাসপাতালে কেবিনে যখন জিয়া তাকে জড়িয়ে ধরেছিল, তখন আদিয়ান তাকে 1 সেকেন্ডের মধ্যে নিচ থেকে দূরে সরিয়ে দিয়ে। তবে আজ কেন তার দ্বারা মেঘকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি, বরং তার কাছে যাওয়ার জন্য, তাকে ছুঁয়ে দেখার জন্য আদিয়ানের মন ছটফট করছিল তখন। কেন মেঘ নেশায় আসক্ত হয়ে তাকে ভুল করে জড়িয়ে ধরেছে? শুধুমাত্র এই জন্য কি আদিয়ান তাকে নিজ থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই? না, এর পিছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু কি কারণ থাকতে পারে? মেঘের সাথে আদিয়ানের দেখা হয়েছে কাল। মেঘ তার কাছে অনেকটা অপরিচিত নারী, যার নাম ছাড়া আর কিছুই সে জানে না। তবে তার উপর কি করে আদিয়ানের আকর্ষণ কাজ করতে পারে, যা অন্য নারীর সংস্পর্শে কখনো অনুভব হয়নি, তা মেঘের কাছে গেলে কেন হয়? শুধু মেঘই কেন, আদিয়ানের কাছে তার প্রশ্নের কোনো উত্তর নাই। সেসব শুধু নিছক মায়া বলে উড়িয়ে দেয়। মেঘের থেকে আদিয়ানকে দূরত্ব বজায় রাখতে হবে। কেন নারীর প্রতি দুর্বলতা রাখতে চায় না আদিয়ান? সে শুধু নিজের ক্যারিয়ার আর স্বপ্নের উপর ফোকাস করতে চায়। 7 বছর আগে এক নারীর জন্য তার বাবা মাকে থেকে দূরে চলে আসতে হয়েছে। পরিবারের ভালোবাসা, মায়া, মমতা থেকে বিচ্ছিন্ন হয়েছে। এখন আর অন্য নারীর জন্য তার ক্যারিয়ার বিসর্জন দিতে পারবে না। তিলে তিলে গড়ে তোলা তার মেধা, স্বপ্ন সে শুধু এক নিছক মায়ার কারণে হারাতে পারবে না। অসম্ভব। মেঘের থেকে যত দূরে থাকবে, তত তার আর মেঘের ভবিষ্যতের জন্য ভালো। আর মেঘকে তার প্রতি দুর্বল হওয়ার চান্স সে দিবে না, কখনো না। কাল থেকে আদিয়ান তার কঠোর রূপ দেখাবে, যাতে মেঘ তার থেকে দূরে থাকে। কিন্তু আজ রাত তাকে মেঘের কাছেই থাকতে হবে বাধ্য হয়ে। এরপর আদিয়ান বাধ্য হয়ে মেঘের হাত ধরেই ঘুমিয়ে পড়ে। সকালের ঝলমলে আলোয় মেঘের ঘুম ভেঙে যায়। কাচের জানলা দিয়ে বাহির থেকে সূর্যের কিরণ ভেসে আসছে। পিট পিট করে চোখ খুলে তাকায় মেঘ। তার মাথায় ভীষণ ব্যথা অনুভব করছে। মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে। তাছাড়া শরীরে শীত লাগছে। মনে হয় জ্বর আসতেছে, যার জন্য এমন লাগছে। মেঘ চোখ খুলে রুমটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখে নেয়, কিন্তু এইটা তো তার রুম না। রিসোর্টের যে রুমে মেঘ থাকে, তার ডিজাইন আর এই রুমের আসবাবপত্রের ডিজাইন সম্পূর্ণ ভিন্ন। মেঘের চোখ যায় টেবিলে থাকা ফ্রেমের মধ্যে থাকা একটা ছবির দিকে। মেঘের দৃষ্টি কিছুটা ঝাপসা ছিল। মেঘ চোখ খুলে ভালো করে দেখে সেখানে আদিয়ানের ছবি রয়েছে। মেঘ আদিয়ানের ছবি দেখা মাত্রই লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। আদিয়ানের ছবি তার টেবিলের উপর কি করছে? তবে কি এইটা আদিয়ানের রুম? মেঘ তার আনমনে করা প্রশ্ন শুনে সে নিজেই অবাক হয়ে যায়। মেঘ তাড়াতাড়ি করে তার চারপাশে তাকায়। তার হাতের উপর শক্ত ভারী বস্তর অনুভব করে। মেঘ তার হাতের দিকে তাকায়, দেখে আদিয়ান তার হাত শক্ত করে ধরে রেখেছে। মেঘ বুকের ভিতর ধপ করে শব্দ হয়।
এইটা কি সত্যি আদিয়ান? কিন্তু সে এই রুমে কি করে আসলো? কাল রাতে কি হয়েছিল? কাল রাতের সম্পূর্ণ ঘটনা মেঘের মনে পড়ে যায়। মেঘের লজ্জায় মাটির নিচে ঢুকে পড়তে ইচ্ছা করছে। সে কি করে এমন ভুল করতে পারলো? মেঘ কাল রাতে নেশার ঘোরে কোথায় বলে দেয়নি তো যে সে আদিয়ানের বউ? তার সাথেই ৭ বছর আগে আদিয়ানের বিয়ে হয়েছিল। মেঘের এখন নিজের গালে নিজেই থাপ্পড় দেয়। মেঘ খেয়াল করে আদিয়ান তার রাতের পোশাক পরিবর্তন করেছে। কাল মেহেন্দি অনুষ্ঠানে যে কাপড় পরেছিল আজ সকালে তার পরনে ওই কাপড় নাই। মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় ঢুকে গেল। কাল রাতে আবার নেশার ঘোরে কোথায় তার আর আদিয়ানের মধ্যে মেঘ আর কিছু ভাবতে পারে না। সে ভয়ে ভয়ে তার উপর থাকা চাদর সরায়, যা কাল রাতে আদিয়ান মেঘ ঘুমিয়ে যাওয়ার পর তার শরীর ঢাকতে দিয়েছিল। মেঘ চাদর সরিয়ে তার পরনে আগলে কাপড় দেখে অস্থির নিঃশ্বাস ছাড়ে। আদিয়ান যখন ঘুমন্ত, কাল রাতে সে কি কি কাণ্ড করেছে কে জানে। যদি এখন আদিয়ান ঘুম থেকে উঠে পড়ে তখন মেঘ তার চোখের দিকে তাকাতে পারবে না, ভীষণ লজ্জা করবে তার। তাই মেঘ সিদ্ধান্ত নেয় সে আদিয়ানের ঘুম থেকে ওঠার আগেই চলে যাবে তার রুম থেকে। মেঘ ধীরে ধীরে আদিয়ানের হাতের শক্ত বাঁধন থেকে তার হাত মুক্ত করার চেষ্টা করে, কিন্তু মেঘ ব্যর্থ হয়। আদিয়ান খুব শক্ত করে তার হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। মেঘ আবার যখন চেষ্টা করে তার হাত সরানোর, তখন আদিয়ানের ঘুম ভেঙে যায়। আদিয়ান ঘুম থেকে উঠে তার হাতে থাকা মেঘের হাতের দিকে তাকায়। আদিয়ান ঘুম থেকে উঠে পড়েছে দেখে মেঘ চোরের মতো মাথা নিচু করে বসে থাকে। কাল রাতের ঘটনা আদিয়ানের মনে আছে, যার কারণে সে মেঘকে তার রুম থেকে অবাক হয়ে নি। আদিয়ান একবার মেঘের মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে, সারা রাত আমাকে জ্বালাতন করে এখন সকালে উঠে চোরের মতো পালিয়ে যাওয়া হচ্ছে। কাল রাতে তুমি কি কি উদ্যোগ কাজকর্ম করেছো তা কি তুমি জানো? মেঘ আগের ন্যায় আবার মাথা নিচু করে ফেলে। আদিয়ান মেঘের উত্তর না পেয়ে ধমকের সুরে বলে উঠে, কি সমস্যা, কথা বলছো না কেন? তুমি কি বোবা যে কথা বলতে পারো না? মেঘ আদিয়ানের ধমক শুনে ছোট করে বলে, আই অ্যাম সরি কাল রাতের ঘটনার জন্য। সত্যি আমি দুঃখিত। সব ভুল আমার। আদিয়ানের মেঘের কথা শুনে আবার ও গম্ভীর কণ্ঠে বলে উঠে, অবশ্যই সব ভুল তোমার। সব সময় মানুষজন যা বলবে বা জোর করবে তাই মেনে নিবে না। প্রতিটা নারীকে প্রতিবাদী হতে হয়, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হয়। কাল কাজিনরা সকলে জোর করেছে বলে মদ খেয়েছো, অন্যদিন যদি আবার অন্য কেউ জোর করে তখন কি আবার মদ খাবে? শোনো মেঘ, আমি তোমার শিক্ষক হওয়ার সুবাদে তোমাকে বলছি, সারা জীবন ন্যাকা কান্না আর ভয় নিয়ে কাটিয়ে দিও না। শক্ত হও, আত্মবিশ্বাসী হও, আর না হলে জীবনে উন্নতি করার কথা ভুলে যাও। মেঘ মাথা নিচু করে আদিয়ানের সব কথা মনোযোগ দিয়ে শুনে। সত্যি আদিয়ানের বা বলছে তা সঠিক। সে কেন কাল কাজিনদের নিষেধ করতে পারলো না? ওরা জোর করে মদ খাইয়ে দিল আর মেঘ চুপচাপ খেয়ে নিল। মেঘকে মাথা চুপচাপ বসে থাকতে দেখে আদিয়ান বলে, এখন নিজের রুমে যাও, বিশ্রাম নেওয়া প্রয়োজন তোমার। কাল সারা রাত ভিজে কাপড়ে থাকছো, জ্বর আসতে পারে, কিন্তু সাবধানে যেও। বাড়ির কেউ যদি তোমাকে আমার রুম থেকে বের হতে দেখে তবে নেগেটিভ কিছু চিন্তা করতে পারে, সো কেয়ারফুল। মেঘ সোফা থেকে উঠে দৌড়ে রুমের থেকে বের হয়ে যায়, তবে রুমের দরজার থেকে বের হওয়ার আগে একবার পিছনে ঘুরে আদিয়ানের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আদিয়ান স্যার। আদিয়ান মেঘের বাচ্চাসূচক কাণ্ড দেখে শব্দ করে হেসে ওঠে, তবে মেঘ তা শুনতে পায় না। এরপর আদিয়ান ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মেঘও তার রুমে চলে যায়। রিসোর্টের বাইরে
খোলা মাঠে কান ধরে দাঁড়িয়ে রয়েছে মেয়েদের এক দল। তারা ভয়ে মাথা নিচু করে রাখছে। আর তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং আদিয়ান রেদওয়ান। আদিয়ান গম্ভীর আর রাগান্বিত চেহারায় সকলকে দেখে যাচ্ছে। তার সামনে থাকা মেয়েরা আর কেউ না, আবিহার শয়তান আর দুষ্টু কাজিনরা। আদিয়ানের এমন লুক দেখে প্রত্যেকে ভয়ে ডুব গিলছে। আদিয়ান বলে, ঠিক এই রকম কান ধরে সকলে রিসোর্টের চারপাশে 10 বার ঘুরে আসবে আর বলবে আমরা ভুল করেছি, আদিয়ান ভাইয়া ক্ষমা করে দাও। আদিয়ানের কথা শুনে সকলের মধ্যে থেকে একজন সাহস করে বলে, সরি আদিয়ান ভাইয়া, আর এমন ভুল হবে না। কোনো অজুহাত শুনতে চাই না আমি। চুপচাপ যা বলছি তাই করবে। পরশুদিন আবিহা আর কারানের সাথে যা করেছো তা ভুল হলেও তোমাদের উদ্দেশ্য খারাপ ছিল না। কিন্তু কাল মেঘকে জোর করে মদ খাইয়ে দিয়ে যে অন্যায় করেছো তার শাস্তি অবশ্যই পেতে হবে। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না আমি। যা বলছি তাই করো। যত দেরি করবে তত শাস্তির পরিমাণ বাড়বে। আদিয়ানের কথা শুনে সকল কাজিনরা বাধ্য হয়ে কান ধরে রিসোর্টের চারপাশে ঘুরতে থাকে। আদিয়ান যা করছে একদম ঠিক করছে। এই কাজিনরা অতিরিক্ত শয়তান আর দুষ্টু হয়ে গিয়েছিল। যদি এখন এদের শাস্তি না দেওয়া হয় তবে ভবিষ্যতে এর চেয়েও বড় কাণ্ড ঘটাবে। আদিয়ান দূরে থাকা একজন কাজের লোককে ডাক দেয়। কাজের লোক তার কাছে আসে। আদিয়ান তার পকেট থেকে ওষুধ বের করে বলে, শোনো, এই ওষুধ আর রান্নাঘর থেকে লেবুর শরবত বানিয়ে মেঘের রুমে দিয়ে আসবে। বলবে আদিয়ান স্যার দিয়েছে। ওকে স্যার। মেঘ তার রুমে শুয়েছিল। মাথা ভীষণ ব্যথা করছে, শরীরে জ্বর আসবে মনে হয়। মেঘ যখন রুমে শুয়েছিল তখন তার রুমের দরজায় একজন কাজের লোক কড়া নাড়ে। মেঘ বিছানা থেকে উঠে দরজার কাছে যায়, দরজা খুলে দেয়। কাজের লোক ওষুধ আর লেবুর পানি মেঘের দিকে এগিয়ে দেয় আর বলে, ম্যাম, আপনার জন্য আদিয়ান স্যার ওষুধ আর লেবুর জল পাঠিয়েছে। কাজের মহিলার কথা শুনে মেঘ হয়ে যায়, সত্যি আদিয়ান তার জন্য লেবুর জল আর ওষুধ পাঠিয়েছে। আদিয়ান তার খেয়াল রাখছে, যত্ন করছে। তবে আদিয়ান একজন ডক্টর হয়ে রোগীর খেয়াল রাখা অসম্ভব কিছু না। মেঘ ওষুধ খেয়ে নেয়, লেবুর পানি গ্লাস হাত দিয়ে ধরে, বলে, ধন্যবাদ আপনাকে। কাজের লোক রুম থেকে চলে যায়। মেঘের বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগছে না, যার কারণে সে রুমের ব্যালকনিতে যায়, লেবুর পানি মুখে দেয় আর সামনের দিকে তাকায়। মেঘ হঠাৎ লক্ষ্য করে সকল কাজিনরা কান ধরে রিসোর্টের চারপাশে ঘুরছে। মেঘ অবাক হয়ে প্রথমে, এরপর তার চোখ যায় তপ্ত রোদের মধ্যে গম্ভীর মুখোশী নিয়ে দাঁড়িয়ে থাকা সুষ্টম দেহের এক পুরুষের দিকে। মেঘ পরক্ষণই সব বুঝে যায়। তার মুখে হাসি ফুটে ওঠে। আদিয়ান খোলা মাঠে দাঁড়িয়ে রয়েছে, যেখানে অর্ধেক জায়গা জুড়ে বিবাহের স্টেজ রয়েছে। আদিয়ান সামনের দিকে তাকিয়ে দেখে মেঘ তার ব্যালকনি থেকে তাকে দেখছে আর দাঁত বের করে হাসছে। আদিয়ান তার দিকে রাগী চোখে তাকায়। মেঘ আদিয়ানের তাকানো দেখে চোখ সরিয়ে নেয় তার উপর থেকে। আদিয়ানও মেঘের উপর থেকে দৃষ্টি সরিয়ে সকল কাজিনদের উপর রাখে। মেঘ মনে মনে আদিয়ানকে গালি দেয়, খারাস লোক একটা। মেঘ আর সারাদিন আদিয়ানের সামনে যায় না, তার যাওয়ার ইচ্ছাও নাই। যত দূর থাকবে তারা একে অপরের থেকে ততই মঙ্গল। রাতের দিকে আবিহার গায়ে হলুদ শুরু হয়। এখন প্রায় বিকেল হয়ে গেছে, কিন্তু এখন আবিহার পার্লারের লোক আসেনি। তাদের ফোন করা হয়েছিল, তারা বলছে আজ তারা আসতে পারবে না। আবিহাকে পার্লারে যেতে হবে। রিসোর্ট থেকে পার্লার বেশি দূরে, কারণ তাদের সাথে যেতে পারবে না, যার জন্য ফারহানা বেগম আদিয়ানকে বলছে আবিহা আর মেঘকে পার্লারে নিয়ে যেতে। আদিয়ান রাজি হয়ে যায়।
বিকেল প্রায় 3:30। আদিয়ান গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। সে মূলত মেঘ আর আবিহার আসার জন্য অপেক্ষা করছে। প্রায় 5 মিনিট পর আবিহা আর মেঘ রিসোর্টের দরজা দিয়ে বের হয়। মেঘের পরনে রয়েছে কালো রঙের ড্রেস আর আবিহার পরনে সাদা শাড়ি। মেঘ আদিয়ানকে দেখে তার চোখ সরিয়ে নেয়। এরপর গাড়ির মধ্যে উঠে বসে। আবিহা আর মেঘ পিছনে বসে। আদিয়ান সামনে ড্রাইভিং সিটে। মেঘ আবিহার সাথে বলে ঠিক করে রেখেছিস, কিন্তু যখন শুনছে আদিয়ান তাদের নিয়ে যাবে তখন মেঘ নিষেধ করে দেয়। পরে আবিহা একা একা যাবে কথাটা ভেবে যেতে রাজি হয়। আদিয়ান গাড়ি স্টার্ট করে। মেঘ আর চোখে লুকিং গ্লাসে আদিয়ানকে দেখে। আদিয়ানও ও চোখ যায় আয়নার ওপর। দুজনের চোখ মিলিত হয়। মেঘ দ্রুত গতিতে তার চোখ সরিয়ে নেয়। আদিয়ানও তার দৃষ্টি সরিয়ে ড্রাইভিং করার উপর মনোযোগ দেয়। প্রায় 1 ঘন্টার পর গাড়ি এসে পৌঁছায় পার্লারের সামনে। আদিয়ান গাড়ি থেকে নেমে দাঁড়ায়, পিছনের দরজা খুলে দেয়। মেঘ গাড়ি থেকে নামে, সাথে আবিহাও। আদিয়ান বলে, তোমরা পার্লারের ভিতরে যাও, আমি বাহিরে অপেক্ষা করছি। আবিহা বলে, ওকে আদিয়ান ভাইয়া। মেঘ কিছু বলে না, সে পার্লারের ভিতরে চলে যায়। আদিয়ান গাড়িতে অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় অপেক্ষার পরও মেঘ আর আবিহা পার্লার থেকে বের হয় না। আদিয়ান বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। তখনই তার ফোনে কারানের কল আসে। আদিয়ান ফোন রিসিভ করে। কারান বলে, গায়ে হলুদের সাজে আবিহাকে কেমন লাগছে? আমি জানি না, এখন পার্লার থেকে বের হয়নি। আচ্ছা, আবিহা বের হলে আমাকে ভিডিও কল দিয়ে ওকে দেখাবি, কারণ বিয়ের আগেই না তুই বউ পাগল হয়ে যাচ্ছিস। অবশ্যই হব, আমার একটা মাত্র বউ। তুই যখন বিয়ে করবি তখন দেখবি তুইও বউ পাগল হয়ে যাবি। আমার বিয়ে বা বউয়ের কোনো দরকার নাই। আনরোমান্টিক তুই একটা। আচ্ছা, এখন মনে হয় আবিহা পার্লার থেকে বের হবে, তুই আমাকে ভিডিও কল দে, আমি আবিহাকে দেখব। আদিয়ান বাধ্য হয়ে কারানকে ভিডিও কল দেয়। তার ফোনের ক্যামেরা সামনের দিকে ঘুরায়। তখনই পার্লার থেকে বের হয় আদিয়ান আর মেঘ। আদিয়ানের চোখ যায় মেঘের দিকে। হলুদ পাড়ের শাড়ি, কানে লাল দুল, হাতে সোনালি চুড়ি আর চুলে লাল গাজরা পরে হেঁটে আসছে মেঘ। আদিয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।